ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব। যে প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে, এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। আমরা রঙিন বস্তু রঙিন দেখি কেন? আলোর প্রতিফলন ও শোষণের কারণে আমরা রঙিন বস্তু রঙিন দেখি। কোনো বস্তু তার উপর আপতিত আলোক রশ্মিগুলোর মধ্যে নিজের রং ছাড়া বাকি সব রঙের আলো শোষণ করে নেয় এবং নিজের রং প্রতিফলিত করে। এই প্রতিফলিত রশ্মি চোখের রেটিনা কোণে কোষ দ্বারা মস্তিষ্কের রঙিন বস্তু দেখার অনুভূতি জায়গায়, তাই আমরা রঙিন বস্তু রঙিন দেখি। মানে মূল ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা রঙিন বস্তু সে যে কোনো একটা রঙকে প্রতিফলিত করে। ওই প্রতিফলিত রশ্মিটা আমাদের মস্তিষ্কে যায় হচ্ছে রেটিনার কোন কোষে প্রবেশ করে এবং কোন কোষের মাধ্যমে আমাদের মস্তিষ্ক আমাদেরকে ওই বস্তুটাকে রঙিন দেখতে সাহায্য করে বা রঙিন অনুভূতি জায়গায়। একটা লাল ফুলকে সবুজ কাচে কেমন দেখাবে? অবশ্যই লাল ফুলকে সবুজ কাচে কালো দেখাবে। কারণ লাল ফুল কেন? লাল ফুল হচ্ছে সে লাল রঙকে প্রতিফলিত করে বলে। আর আমি যখন সবুজ কাচ দিব, সে তো সবুজ রং প্রতিফলিত করে না। যেহেতু সে সবুজ রং প্রতিফলিত করে না, তাহলে অবশ্যই তাকে কি দেখাবে? কালো দেখাবে। এই যে কোনো বস্তুর উপর 7টি রঙে আপতিত হলে বস্তুটি কেবল একটি রঙকে প্রতিফলিত করবে, যা প্রকৃত রং। লাল ফুলকে যখন আমরা সবুজ গ্লাস বা কাঁচের মধ্য দিয়ে দেখি, তখন লাল ফুল সবুজ রং শোষণ করে, তাই লাল ফুল প্রতিফলিত হওয়ার মতো কোনো রং থাকে না। তাই গোলাপ ফুলকে লাল না দেখিয়ে কালো দেখায়। সিলভারিং বা রূপার প্রলেপ দেওয়া বলতে কি বোঝায়? আয়না তৈরির জন্য দর্পণ বা আয়নাতে ব্যবহৃত কাচের এক পৃষ্ঠে পারদ, অ্যালুমিনিয়াম বা রূপার প্রলেপ লাগানো হয়। কাচের পেছনের পৃষ্ঠে এই প্রলেপ দেওয়াকে সিলভারিং করা বলে। পেছনের পৃষ্ঠে সিলভারিং করলে কাচের প্রথম পৃষ্ঠ 4% হালকা এবং দ্বিতীয় পৃষ্ঠে 96% স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু উপরের পৃষ্ঠে সিলভারিং করলে দুটি প্রতিবিম্ব তৈরি না হয়ে একটি 100% স্পষ্ট প্রতিবিম্ব হয়। এক্ষেত্রে প্রতিফলন ক্ষমতা খুব বেশি হয়। মানে ওই যে আয়নার পেছনে যে প্রলেপটা লাগানো হয়, এটাই মূলত হচ্ছে সিলভারিং। কেন এই সিলভারিং করলে কি হয়? একটা ভালো প্রতিবিম্ব সৃষ্টি করে। টেলিস্কোপে কাচের উপরের পৃষ্ঠে সিলভারিং করা হয় কেন? টেলিস্কোপ বা অপটিক্যাল যন্ত্রে মূল প্রতিবিম্ব খুব গুরুত্বপূর্ণ হয়। কাচের পেছনের পৃষ্ঠে সিলভারিং করলে এটি 4% হালকা এবং অপরটি 96% স্পষ্ট দুটি প্রতিবিম্ব গঠিত হয়। তাই টেলিস্কোপে কাচের উপরের পৃষ্ঠে সিলভারিং করা হয়। কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়? যখন কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটাই হচ্ছে মূলত মূল বিন্দুর বা প্রথম বিন্দুর হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি? ওই যে কোনো একটা বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো একটা দর্পণে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় আরেকটা বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় আরেকটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব দুই প্রকার হয়, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। বাস্তবকে আবার সদও বলা হয়, অবাস্তবকে অসৎ বলা হয়। বাস্তব প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়। বাস্তববিম্ব লক্ষ্যবস্তুর উল্টো হয় আর বাস্তববিম্ব পর্দায় ফেলা যায়। সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে আসে কেন? কারণ আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তাহলে যখনই হচ্ছে লম্বভাবে আপতিত হচ্ছে, মানে অভিলম্ব বরাবর আপতিত হচ্ছে, তাহলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। তো আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হওয়ার কারণে এটা একই পথে ফিরে চলে আসে। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লেখো। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব ত হবে। মানে আয়না থেকে হচ্ছে আমাদের দূরত্ব যতটুকু হবে, আয়না থেকে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটুকুই হবে। তারপর হচ্ছে প্রতিবিম্ব অসৎ ও সোজা হবে। অসৎ মানে হচ্ছে অবাস্তব আর সোজা হবে, কারণ এখানে প্রকৃতপক্ষে রশ্মিগুলো মিলিত হয় না। আয়নায় যেটা দেখি আমাদের কাছে মনে হয় ওইখান থেকে আসতেছে, অ্যাকচুয়ালি ওইখান থেকে আসতেছে না। প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে মানে কি? ধরো হচ্ছে এই যে পি কে উল্টা দেখাবে, তখন তুমি এই পিকে আয়নায় দেখবে যে উল্টা দেখাচ্ছে। তারপর হচ্ছে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান, অর্থাৎ লক্ষ্যবস্তু যতটুকু প্রতিবিম্ব ঠিক ততটুকুই হয়। পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য অর্ধ দৈর্ঘ্যের আয়না প্রয়োজন, ব্যাখ্যা করো। পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে দর্পণের দৈর্ঘ্য ½ × দর্শকের উচ্চতা। পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব গঠনের জন্য দর্পণের দৈর্ঘ্য তার দর্শকের উচ্চতার অর্ধেকের সমান। এই জন্য পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য অর্ধ দৈর্ঘ্যের আয়নার প্রয়োজন হয়। মানে ব্যাপারটা হচ্ছে একটা, যে ধরো একটা 20 মিটার উচ্চতার লক্ষ্যবস্তু, সেটাকে যদি আমি আয়নায় পুরাটা দেখতে চাই, তাহলে আয়নার উচ্চতা ন্যূনতম 10 মিটার হতে হবে। লক্ষ্যবস্তু যতটুকু আয়নাকে ন্যূনতম তার অর্ধেক হতে হবে। সমতল দর্পণে আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা কিসের উপর নির্ভর করে?
আপতিত আলো দর্পণের উপর কত কোণে আপতিত হচ্ছে, প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর, দর্পণটি কতটুকু মসৃণ বা পাড়া লাগানো তার উপরে। পাড়া লাগানো বলতে হচ্ছে ওই যে সিলভারিং করাটা, পেছনে প্রলেপ দেওয়ার ব্যাপারটা। একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার, পূর্ণবিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল আয়না প্রয়োজন? 168-র অর্ধেক, একটু আগে ব্যাখ্যা করে এসেছি, অর্থাৎ 84 সেন্টিমিটার। অবাস্তব প্রতিবিম্ব দ্বারা কি বোঝায়? কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মির প্রকৃত মিলন না হলেও বিম্ব চোখে দেখা যায়, কিন্তু পর্দায় ফেলা যায় না বা বিম্ব সোজা হয়। গলীয় আয়না কাকে বলে? গলীয় আয়না কত প্রকার? যে গলীয় তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ যেই গলীয় একটা তল, গোলাকার তল, তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে আমরা হচ্ছে গলীয় আয়না বলি। গলীয় আয়না দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। উত্তলে হচ্ছে উত্তল পাশে পাড়া লাগানো থাকলে তাকে অবতল বলে, আর অবতল পাশে পাড়া লাগানো থাকলে তাকে উত্তল বলে। অবতল ও উত্তল আয়না কাকে বলে? এই যে যদি উত্তল পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ অবতল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, তখন তাকে উত্তল আয়না বলে। আর যদি অবতল পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন ঘটে, উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, তখন তাকে আমরা অবতল আয়না বলি। মানে যেই পৃষ্ঠটাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তার বিপরীত পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে, আর যেই পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন ঘটবে সেটাকে সেই আয়না বলবো। অবতলের ক্ষেত্রে অবতল পৃষ্ঠ থেকে নিয়মিত প্রতিফলন ঘটে, উত্তলের ক্ষেত্রে উত্তল থেকে হচ্ছে নিয়মিত প্রতিফলন ঘটে। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা। পরবর্তী পর্বে আরও কিছু প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আমরা প্রশ্নগুলোর ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।